আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা একটু কষ্ট করে আমাকে জানাও যে স্যার সবকিছু ঠিকঠাক আছে, আপনাকেও ঠিকমতো শোনা যাচ্ছে, ঠিকমতো দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার স্যার। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে জানাও যে স্যার সবকিছু ঠিকঠাক আছে, আপনাকেও ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার। একটু এই কথাটা আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। তোমরা অনেক ধৈর্য ধরে আসো ক্লাসটি দেখবা বলে, এবং তোমাদের সেই ধৈর্যের অবসান অবশ্যই ঘটেছে। আমিও ক্লাসে চলে এসেছি ইনশাল্লাহ। আজকের ক্লাসটি তোমরা তৃপ্তি সহকারে দেখতে পারবা ইনশাল্লাহ। তো তার আগে আমি জানতে চাচ্ছি, জি স্যার, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, কেমন আছেন আপনি স্যার? ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ঠিক আছে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আলফাস, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ফাতেমা সুবর্ণা, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তানজিম আহমেদ সাজিদ, আচ্ছা। তো যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছে, কষ্ট করে তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও, একটু সবাইকে জানিয়ে দাও। ক্লাসটি এখনই যেহেতু শুরু হয়ে গেছে, আমরা শুরু করব। আমরা বেশি একটা কথা বলবো না প্রিয় শিক্ষার্থীরা, আমি এখনই চলে যাচ্ছি ক্লাসে। তার আগে তোমরা একটু কষ্ট করে তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তোমার প্রিয় বন্ধুদেরকে একটু কষ্ট করে ক্লাসটিতে সংযুক্ত করে দাও। আজকে স্যারে একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন এই সমস্যাটা না হয়, তোমরা যেন ঠিকমতো ক্লাসটা করতে পারো। গতকালকের ক্লাসের জন্য আমি দুঃখ প্রকাশ করি, গতকালকের ক্লাসটা তোমরা করতে পারো নাই সেভাবে, কারণ অনেক নেট সমস্যা ছিল। তোমরা ক্লাসটিতে আসলে অনেকেই ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, কষ্ট করে তোমরা একটু তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম স্যার, ঠিক আছে স্যার। নীল দুপুর, রিতা, মারিয়া ইসলাম, মারুফা, ঠিক আছে, এমডি নুরুল, আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা একটু কষ্ট করে সবাইকে একটু মেনশন করো, একটু মেনশন করো যেন সবাই ক্লাসটি দেখতে পারে। আজকে আমরা বাংলা উচ্চারণের সমাপনী ক্লাস, গতকালকে তো ক্লাসটা শেষ করতে পারি নাই, গতকালকে আমরা ক্লাসটি শেষ করতে পারি নাই, আজকে আমরা ক্লাসটি শেষ করব, ঠিক আছে। নিয়ম সমাপনী ক্লাস, আজকের ক্লাসটা হবে সর্বশেষ ক্লাস, অর্থাৎ আমরা এটাকে পার্ট 3 হিসেবে ধরতে পারি। তো আজকে শেষ, এবং শেষ হওয়ার পরে তোমাদেরকে কিছু তথ্য আমি দিয়ে দিব, আশা করি তোমরা বুঝতে পারবা সবকিছু ঠিকঠাক মতো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম স্যার, ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমরা বাংলা উচ্চারণের আরো 2টা ক্লাস নিয়েছিলাম। আমরা তোমাদের সাথে আইসিটিরও কয়েকটা ক্লাস নিয়েছিলাম, আমরা ইংলিশেরও কয়েকটা ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপারে কয়েকটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, অবশ্যই কষ্ট করে ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিবা। আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অ্যাপেইস ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ, ইংলিশ লার্নিং হোম, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা একটু কষ্ট করে এই ক্লাসগুলো দেখে নিবা। তো আমি শুরু করে দিচ্ছি, তোমরা কি রেডি আছো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা রেডি? ঠিক আছে, তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছো? তোমরা কি খাতা কলম নিয়ে বসে আছো যে ক্লাসটি করার জন্য? তাহলে খাতা কলম এখনই খুলে ফেলো, ঠিক আছে, খাতা কলমগুলো সামনে রাখো। আমরা এখন শুরু করে দিব আমাদের ক্লাস, বাংলা উচ্চারণের নিয়মের বাকি যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো এবং সমাপনী আজকের ক্লাসটি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম, তারিকুল ইসলাম। আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ, তো আমরা শুরু করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে দেখো, আমি এখান থেকে লিখবো যেন তোমরা সবকিছু দেখতে পারো। তা আমি তোমাদেরকে যেটা আজকে শুরুতেই দেখাবো, শুরুতে তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে আমি শুরুতে তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কয়েকটা রুল নিয়ে আলোচনা করি, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, গতকালকে আমরা একটা রুল করিয়েছিলাম তোমাদেরকে, 3টা স, তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য ষ। তো গতকালকে আমি এখানে একটু আমার স্লিপ অফ টাং থাকার কারণে একটু ভুল করে ফেলছি, ঠিক আছে, অর্থাৎ কথা বলায় আমি একটু ভুল করে ফেলছি, এটাকে আমি
মধ্যস্ব বলছি সম্ভবত, এটা আসলে ভুল, এটা সঠিক হচ্ছে মূর্ধন্য ষ। ঠিক আছে, আমি আমার সেই ভুলটাকে কারেকশন করে নিচ্ছি, যেহেতু এটা ভাইরাল হয় ক্লাসগুলো, সবাই দেখে, অনেক শিক্ষকরাও, আমার সম্মানিত অনেক শিক্ষকরাও দেখে থাকেন, সেই ক্ষেত্রে আমি এখান থেকে অভিযোগ পেয়েছি, আমি ক্লাসের মধ্যে আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। আচ্ছা জি স্যার রেডি, আচ্ছা থ্যাংক ইউ। অনেকেই বলতে চাচ্ছে যে স্যার আপনি তো এখানের মধ্যে এটাকে মধ্যস্ব বলছেন, এটা সঠিক উচ্চারণটা কি? এটা সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ষ। আমি এখন ক্লিয়ার করে দিলাম। আমি তোমাদেরকে বলছি, কখনো যদি তোমার উচ্চারণের বেলায় এই তিনটা স, এই তিনটা স কি কি? তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য ষ যদি থাকে কখনো, সেটার জন্য আমরা কি বসাতে হবে? সেটার জন্য আমরা কি বসাতে হবে? তালব্য স বসাতে হবে। এইটা আমরা তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। ঠিক, আমি তোমাদেরকে এইভাবে কিন্তু বলে দিয়েছিলাম, এটা নিয়ে উদাহরণ দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে। এখন আমি একটু ব্যতিক্রমটা তোমাদেরকে দেখাবো, একটু ব্যতিক্রম। সবকিছুর একটু ব্যতিক্রম রয়েছে, আমরা একটু ব্যতিক্রমটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই তিনটা স থাকার পরেও কিন্তু আমাদের কখনো কখনো দন্তস্ব হয়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি সে তিনটা স কি কি, সরি এগুলোর পরে কি কি থাকলে, এগুলোর পরে যদি তুমি কখনো দেখতে পাও। আচ্ছা আমি কিছু শব্দ তোমাদেরকে লিখে দেই, যেমন ত, থ, ন, র, ল। ঠিক আছে, আমি কি লিখলাম তোমাদেরকে? ত, থ, ন, র, ল। এর পূর্ববর্তী ধ্বনি হিসাবে একদম আমি সহজ করে দিয়েছি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা। আমি বলছি ত, থ, ন, আমাদের এখানে ন দুইটাই নয় আসতে পারে, দুইটাই ন, হ্যাঁ, মূর্ধন্য একটা হচ্ছে দন্তন্য আরেকটা। ঠিক আছে, দুইটা ন, ত, থ, ন, দন্তন্য, মূর্ধন্য র, ল। এর পূর্ববর্তী, পূর্ব মানে হচ্ছে আগের, আগের ধ্বনি হিসেবে সবসময় কি আসবে স্যার? দন্তস্ব বসবে। এখন তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন আমি যদি লিখি সমস্ত, এখন আমি যদি তোমাদেরকে বলি দেখো বানানগুলো একটু দেখো, আমি যদি বলি ঠিক আছে, আমি যদি বলি আস্থা, আমি যদি বলি সুস্থ, আমি যদি তোমাদেরকে আরো কিছু লিখি, যেমন সমস্ত লিখছি, গ্রস্ত লিখছি, ব্যস্ত লিখেছি, আস্থা লিখেছি, সুস্থ, এবং আমি যদি তোমাদেরকে লিখি মুখস্থ। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো তো, আমি এখন আলোচনা করতেছি ত এবং থ নিয়ে, এই দুইটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার একটু দেখো, দেখো এখানে আলোচনা হচ্ছে, আমি বলছি ত এর পূর্বের যে ধ্বনিটা সেটা সবসময় কি হবে স্যার? দন্তস্ব হবে। এই ত এর পূর্বের যে ধ্বনিটা, আগের যে ধ্বনিটা, সেটা সবসময় কি হবে স্যার? দন্তস্ব হবে। এই যে দেখো থ এর আগের যে ধ্বনিটা সেটা সবসময় দন্তস্ব হবে, যদি সেটা তালব্যস্ব থাকে তাহলে সেটা কি হবে? দন্তস্ব হবে। এবার দেখো সমস্ত, এখন আমরা জানি স থাকলে সেটা কি হয়ে যাবে? তালব্যস্ব। সমস্ত স থাকলে তালব্যস্ব, যেমন সমস্ত, সমস, এইবার সমস, তারপরে কি হবে? তো সমস্ত, এটা হচ্ছে তার উচ্চারণটা সমস্ত। তাহলে এখানে যে ধ্বনিটা সেটা অবশ্যই কি হয়েছে স্যার? দন্তস্ব হয়েছে। আমি বলছি একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তর আগে, এই দেখো এই যে তর আগে সব সময়, তর আগে, থর আগে, ন, এই দন্তন্য, মূর্ধন্য, র, ল, এগুলোর আগে ধ্বনিগুলো সব সময় মাথায় রাখতে হবে, সব সময় সেগুলো কি হবে স্যার? দন্তস্ব হবে। তবে অনেক অনেক ক্ষেত্রে তালব্যস্ব লিখলেও কোনো সমস্যা নাই, এখানে কোনো ভুল নয়। ঠিক আছে, তো আমরা তারপরে লিখি গ্রস্ত। তো আমরা তোমাদেরকে বলে দিছিলাম, যদি কখনো কোনো ব্যঞ্জনযুক্ত অ
সাথে যদি রফালা যুক্ত বসে তাহলে সেটা ওকার হয়ে যায়, তাহলে আমাদের এটা কি হবে স্যার? গ্রস্ত। গ্রস্ত। তাহলে স্যার এটা কি হবে স্যার? এটা হবে ব্যস্ত। ব্যস্ত। অর্থাৎ প্রথম ধ্বনির সাথে যদি কখনো জপালা থাকে তাহলে সেটার উচ্চারণ অনেকাংশে এর মতো হয়। কিসের মতো হয় স্যার? এর মতো হয়। এখন আমি কি করলাম স্যার? ব্যস্ত লিখছি। তাহলে এবার দেখো আস্থা। এখন আস্থা কি স্যার? এই দেখো আস্থা। ঠিক আছে, এবার আমি লিখবো সুস্থ। তাহলে এই যে দেখো এই শটা হয়ে যাবে কি হবে স্যার? তালব্যস্য সুস, তারপরটা হবে এরকম সুস্থ। ঠিক আছে, এবার স্যার মুখস্থ আশা করি এই উচ্চারণগুলো আর কোনোদিনও ভুলবা না তোমরা। স্ক্রিনশট করে রাখার যারা স্ক্রিনশট করে রাখো, আমি আবার তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, আবার একটু বুঝাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে বলছিলাম তিনটা স থাকলেই তালব্যস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব, এই তিনটা স থাকলেই সবসময় আমাদের হবে তালব্যস্য। এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তারপরে একটু ব্যতিক্রম রয়েছে, এই ধ্বনিগুলো অর্থাৎ এই বর্ণগুলোর আগে যদি কখনো যেই শয় থাকুক, সেটা তালব্যস্য হতে পারে, মূর্ধন্যস্ব হতে পারে, দন্তস্ব হতে পারে, যেই শয় থাকুক সেই শটা কিসে কনভার্ট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা? সেটা অবশ্যই দন্তস্বতে কনভার্ট হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝছো। স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা যারা, অথবা তোমরা কি করতে পারো স্যার, আচ্ছা এইটা নিয়ে তো আর কারোর মধ্যে কোনো টানা হিসরা থাকলো না আশা করি। জি স্যার বুঝছো কি না? আচ্ছা স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা জি স্যার বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি বুঝো তাহলে আমি এটা একটু মুছে ফেলি। আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এবার স্যার একটু ন এবং এই ন নিয়ে একটু উদাহরণ দিচ্ছি। যেমন স্যার যদি বলি তোমাদেরকে স্নেহ, আজকে ক্লাসটা যারা যারা থাকবা তোমাদেরকে একটা মেসেজ দিব ইনশাল্লাহ। মেসেজটা দেখে তোমাদেরকে অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে। ইনশাল্লাহ অবশ্যই তোমরা থাকবা মাঝখান দৃষ্টি। হ্যাঁ, মাঝখানে আমি আলোচনা করব তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। একটু থাইকো, আমি জাস্ট দুইটা রুল করানোর পরে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটু থাকো, দেখতে পারবা। যেমন স্নেহ, এখন দেখো তো এই যে দেখো ন ন এবং তার আগে কি? তার আগে হচ্ছে কি? স। তাহলে এই শটা ঠিক থাকবে, এটা তালব্যস্য হবে না। এটা কি হবে স্যার? দন্তস্ব হবে। আমরা জানি কি এই ন এবং মূর্ধন্য, মূর্ধন্য এবং দন্তন্য, এই দুইটার যদি পূর্ববর্তী ধ্বনি হিসাবে যদি কখনো ধ্বনি হিসেবে আমরা কি বসাবো স্যার? দন্তস্ব বসাবো, সেটা যেই শয় আসুক না কেন। এখন দেখো তো স্নেহ, তাহলে এটাকে আমরা কি করবো স্যার? স্নেহ। তাহলে এটা সঠিক উচ্চারণ কি? স্নেহ। এইবার এটা নিয়ে একটু তোমাদের মধ্যে সমস্যা হতে পারে স্যার। প্রশ্ন আমরা জানি পরপালা, করপালা, তরপালা, যেটাই থাকুক না কেন, অর্থাৎ রপালা যুক্ত কোনো শব্দ যদি বাক্যের শুরুতে বসে আমরা সেটার মধ্যে কি বসাই? যদি আকার না থাকে, শুধু একা বসে, অর্থাৎ অযুক্ত বসে, তাহলে আমরা সেখানে কি বলি স্যার? সেখানে আমরা একটা ওকার বসাই। এটাও তার ব্যতিক্রম না। তাহলে আমরা এখানে কি করব স্যার? প্রো বসাইলাম। এইবার এটাকে কি করব স্যার? এই যে নর পূর্ববর্তী হিসাবে এটাকে আমরা কি লিখলাম? দন্তস্ব, এরপর নকান্ন, প্রশ্ন। ঠিক আছে, কিন্তু অনেকগুলো বইতে এটাকে আমাদেরকে প্রশ্নই বলা হয়। প্রশ্ন লেখা যাবে, দুইটাই লেখা যাবে। অনেকগুলো বইতে এটাও লেখা আছে, এটাও লেখা আছে, দুইটাই লেখা আছে। আমরা যেটা খুশি সেটা নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাপারে যদি তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমাকে আবারও প্রশ্ন করতে পারো। ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে প্রশ্ন করো। তোমরা এটাকে প্রশ্ন ওকার হবে কেন স্যার? এই যে আমি তোমাদেরকে বলছিলাম, যেমন ব্রত, ব্রজ, এটা বলছিলাম। দেখো তো এখানে কি রপালা, এখানে ওকার, সরি এখানে অ, তাহলে এই অটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওকারে কনভার্ট হয়ে যাবে। তাহলে হবে কি স্যার? ব্রজ। ঠিক এখানের মধ্যে কি প্রকার রপালা, সন প্রশ্ন,
এটা হবে, যে কোনো একটা তোমরা লিখতে পারবা প্রিয় শিক্ষার্থীরা। না বুঝলে আমাকে আবার প্রশ্ন করতে পারবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন স্যার এটা কেমনে হলো স্যার? এই যে প রপালা, এই রপালা মানে হচ্ছে এই যে র, এই র মানে হচ্ছে রফালা, এই রফালা যদি বসে কখনো, এই র মেস হচ্ছে রফালা। এই যে দেখো রফালা, আমি আরো কয়েকটা লিখি, যেমন শ্রম, এইটা আমাদের কি হবে স্যার? এই যে দেখো রপালা, তার পূর্ববর্তী ধ্বনি, এই যে রপালার পূর্ববর্তী মানে আগেরটা, পূর্ব মানে হচ্ছে আগে, মানে হচ্ছে সামনে। দেখো এই যে রফলা, রফলার পূর্ববর্তী যে ধ্বনিটা, সেই ধ্বনিটা অবশ্যই কি হবে? 100% সেটা কি হবে? সেটা দন্তস্ব হবে। তাইলে আমি এখানে মধ্যে কি করব স্যার? এখানে আমরা কি করব স্যার? দন্তস্ব লিখে তারপরে কি লিখবো স্যার? শ্রম। কি লিখছি স্যার? শ্রম। এইবার স্যার আরো আরো লিখি তোমাদের, যেমন মনে করি যে শ্রোতা, আরো কিছু লিখে দেই তোমাদেরকে, তারপরে তো এগুলো ভাইরাল হয়ে যাবে ক্লাসগুলো, তোমাদেরকে একটু বলে দেই। সরি, এটা তো আমার মানে ইয়ে হয় না, এই দেখো শ্রোতা। এইবার একটু তোমরা খেয়াল করো তো স্যার, আমি বলছি রফালা যেই সর সাথে থাকুক, এই রফালা মানে এই যে রটা, র মানে রফালা, এই রফালা যেটার সাথে থাকুক সেটা কি হয়ে যাবে? দন্তর সাথে কনভার্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, তাহলে এটা কি হবে স্যার? শ্রোতা। ঠিক আছে, আমরা জানি তিনটা স থাকলেই সবসময় তালব্য বর্ষ হয়, কিন্তু ব্যতিক্রম যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আশা করি তোমরা এখন অতিক্রম করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আরো কয়েকটা আমি তোমাদেরকে বলি, যেমন শ্রাবণী, শ্রাবণী আমি লিখেছি কি? শ্রাবণী। এখন দেখো তো, এটা কিন্তু মূর্ধন্য দিয়ে লিখেছি, আর অপরদিকে সেটা দীর্ঘই দিয়ে লিখেছি। আমরা জানি মূর্ধন্য হলেও সেটা দন্তন্য হবে, এবং দীর্ঘইকার হলেও সেটা রস্বইকার হবে। প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা একটু দেখি, এটাকে একটু করি, তাহলে এটা উচ্চারণ কি হবে স্যার? শ্রাবণী। শ্রাবণী। স্যার এখানে কেন ওকার হলো? প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কেন আপনি ওকার দিলেন? তোমরা মনে হয় ক্লাসটা শেয়ার করতেছো না। আমার মনে হয় তোমরা কোনো ক্লাস শেয়ার করতেছো না, ক্লাসের প্রতি তোমাদের উদাসীন। এত স্টুডেন্ট কম কেন? স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? আমি বাংলার ক্লাস আর নিব না। দেখো শ্রাবণী বানানটা দেখো তো, কারণ আমরা জানি কি, সেটা শুধুমাত্র যদি আলাদা এইভাবে থাকতো শ্রবণী, তাইলে আমরা এটাকে ওকার দিতাম। আকার থাকলে সেটা আর ওকার দেওয়া যাবে না। তাহলে উচ্চারণ কি হবে স্যার? শ্রাবণী উচ্চারণ হবে স্যার শ্রাবণী। এখন এখানে কেন ওকার হলো? আমরা জানি ভ যদি সরি, ব্যঞ্জনে যুক্ত কোনো অ এর পরে, এই দেখো ভর মধ্যে কিন্তু অ রয়েছে, ভর মধ্যে কি রয়েছে স্যার? অ রয়েছে। এই ব্যঞ্জনে যুক্ত কোনো অ, ব্যঞ্জনে যুক্ত কোনো অ এর পরে যদি রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার থাকে, তাহলে সব সময় সেই অটা কি হয়ে যাবে? সেই ব্যঞ্জন যুক্ত অটা, অর্থাৎ সেই ব্যঞ্জন শব্দটা কি হয়ে যাবে? ওকারে কনভার্ট হয়ে যাবে। তার মানে এখানে স্যার ওকার লিখে দিয়েছি। আর দীর্ঘইকার থাকলে সেটা রস্বইকার হবে, আর মূর্ধন্য থাকলে সেটা দন্তন্য হবে। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো প্রিয় শিক্ষার্থীরা। ওকার কেন হলো স্যার তো বলে দিছিলাম প্রিয় শিক্ষার্থী, ওকার কেন হলো স্যার তো বলে দিছিলাম। এই দেখো এই ভর মধ্যে কিন্তু অ রয়েছে, অর্থাৎ ব্যঞ্জনযুক্ত। স্যারে অসুস্থ, হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে আমার, আমি অসুস্থ, তারপরও ক্লাসটা এসেছি, কারণ তোমাদের সপ্তাহে 3টা ক্লাস হয়। যদি ক্লাসটা না নেই তোমরা অনেক ক্ষেত্রে মনোকষ্ট পাবে, এই জন্য স্যারের চেষ্টা করি ক্লাসটা যেন নিতে পারি। ঠিক আছে, বলবা যে স্যারে আমাদেরকে পড়াচ্ছে না। সো তোমাদের ভালোর জন্য স্যারে অসুস্থ শরীর নিয়েও ক্লাসে এসেছি তোমাদেরকে পড়ানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাইলে এখানে কিন্তু অ রয়েছে, অর্থাৎ ব্যঞ্জনের সাথে অযুক্ত রয়েছে, তারপরে দীর্ঘকার থাকুক, রস্বইকার থাকুক, হ্রস্বইকার থাকুক, যাই থাকুক, সেটা কিন্তু ওকার হয়ে যাবে। তাহলে কি হবে স্যার? শ্রাবণী। আশা করি বুঝছো।
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি এইটা তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদেরকে এইগুলো একটু মুখস্থ রাখলে হবে, এগুলো একটু মুখস্থ রাখলে হবে। যেমন আমরা বলি কি শেষ, এটা সঠিক উচ্চারণটা আমি একটু তোমাদেরকে বলে দেই। শ্রেষ, আমরা জানি কি, এই যে দেখো এইখানে শুধুমাত্র রফলার ক্ষেত্রে সেটা হয়ে যাবে দন্ত স, আর এখানে যে মূর্ধন্য স, স্যার এটাকে কিন্তু মধ্যস্ব বলি নাই, বলছি কি মূর্ধন্য স। স্যারের এই কিছু কিছু ক্ষেত্রে স্যারের সমস্যা হয়ে যায়, অনেক ক্ষেত্রে মানে মনের অজান্তেও আমরা একটা কথা বলে ফেলি। সো আমরা আসলে একজন শিক্ষক হিসেবে এটার জন্য দুঃখ প্রকাশ করি। এটা তো একটা লাইভ ক্লাস, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুল বলে ফেলি। তো এখানে ভুলের জন্য আমরা কি গঠনমূলক সমালোচনা করতে পারি এক একজনের, মানে এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো যদি আমার কোনো ক্লাসের মধ্যে ভুল হয়ে থাকে। আমার ক্লাসগুলো বিভিন্ন কলেজের প্রভাষকরা দেখে থাকেন, আমার এই ক্লাসগুলো অবশ্যই বিভিন্ন প্রফেসররাও দেখে থাকেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আমরা মানুষ, তো আমার ভুল হতেই পারে, কারণ আমি তো একজন মানুষ, আমার ভুল হবেই স্বাভাবিক। কারণ আমি যেহেতু এই লেভেল থেকে পড়াশোনা করি নাই, আমি যেহেতু বাংলা বিভাগ থেকে পড়াশোনাটা আমার নাই, বাংলা সাহিত্য নিয়ে যদিও কিছুটা ধারণা আছে, বাংলা ব্যাকরণ নিয়ে যদিও আমার ধারণা নাই, আমার যতটুকু ধারণা রয়েছে আমি ঠিক ততটুকু পড়াচ্ছি, এই ছাড়া এর বাহিরে কিছু না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা গঠনমূলকভাবে সমালোচনা করবেন, অবশ্যই আমাকে শুদ্ধ করে দিতে চেষ্টা করবেন, আমি আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? কারণ এগুলো নিয়ে টানা হেঁচড়া করার কিছুই নাই, আমি মানুষ, আমার ভুল হতেই পারে স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেউ না। যে বিষয় নিয়ে যত বেশি গবেষণা করুক সে তত বেশি ভুল পাবে, ভুল সব ক্ষেত্রে ভুলে হবে, বাংলা ব্যাকরণটা সম্পূর্ণ ভুলে ভরা, কারণ আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। আমি গ্রাম অঞ্চলের ভাষা আমার কথা চলে আসতে পারে, তাই বলে আমি যে গ্রাম অঞ্চলের বা আমি বাংলা পড়াতে পারবো না তা নয়, কারণ আমিও তো বাংলা দেশে জন্মগ্রহণ যেহেতু করেছি, বাংলা ভাষাকে যেহেতু ভালোবাসি, ঠিক সেই ক্ষেত্রে আমার বলার বা ইয়েতে কোনো সমস্যা হতে পারে, তাই বলে যে আমার এই যে ব্যাকরণের যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো যে ভুল হবে তার কোনো কথা নেই। কারণ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে, আমার এই ক্লাসগুলো করার আগে দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা, দীর্ঘ সময় ধরে পড়াশোনা করার ফসল হিসাবে কিন্তু আমি ক্লাসে বিষয়গুলো উপস্থাপন করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা যারা আমার ভাই বোনেরা দেখতেছো, অবশ্যই সেটাকে তোমাদের, যদি স্যারের এখানে কোনো তথ্য ইনফরমেশন ভুল হয় তাহলে তোমরা সেটাকে অবশ্যই শুদ্ধ করে দিতে চেষ্টা করবা যদি তোমার জানা থাকে, অথবা তোমাদের কোনো শিক্ষকদের শরণাপন্ন হতে পারো যে স্যারে এই বিষয়টা পড়ায়, সেটা অবশ্যই হতে পারে ভুল হতে পারে, কারণ আমি তো বললামই মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমার স্টাডি, যদি আমার ইংলিশের দুই একটা ভুল হয় তাহলে সেটা মেনে নেওয়া যায় না, বাংলার ক্ষেত্রে যদি দুই একটা ভুল হয় তাহলে অবশ্যই সেটা মেনে নেওয়া যায়, কারণ যেহেতু আমি বাংলা পড়াশোনা করি নাই, আমার জাস্ট ধারণাগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ঠিক আছে, আমি তোমাদের কাছে সবসময় বলবো, তবে আমার বাংলার ক্লাসগুলো দেখে বিভিন্ন ভার্সিটির শিক্ষকরা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেছেন যে বাংলার ক্লাসগুলো ওনাদেরও ভালো লাগে, বাংলার ক্লাসগুলো ওনারা ওনাদের সন্তানদের জন্য সাজেস্ট করেন এই ক্লাসগুলো দেখার জন্য। অবশ্যই আমি অনেকগুলো ফোন পেয়ে থাকি, এজন্য আমি নিজেকে অবশ্যই ওনাদের কাছে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করব, অবশ্যই ধন্যবাদ দিব, কারণ ওরা আমাকে আপন করে নিয়েছেন। তবে সবাই আমাকে আপন করবে, সবাই যে এখানে ক্লাস দেখতেছে আমাকে ভালোবেসে এমন তো নয়, কিছু কিছু আছে এগুলো তাদের কাছে জাস্ট অপপ্রচার মাত্র, এছাড়া আর কিছু না, ঠিক আছে? সবাই আমাকে ভালোবাসে এমন তো নয়, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি, আমি যদি আমার কোনো ভুল হয় তাহলে শিক্ষকরা আমাকে একটু সংশোধন করে দিবেন। আশা করি আমার এই বাংলা ব্যাকরণটা নিয়ে আমি যেটুকু স্টাডি করেছি আমি ভুল থেকে সংশোধন হওয়ার চেষ্টা করব, আর তোমরা আমার কাছ থেকে ইনশাল্লাহ এই সঠিক তথ্যগুলো পাবে, কারণ যেহেতু অনেকগুলো বই থেকে স্টাডি করে আমি আলোচনা করলাম বা ক্লাসটা উপস্থাপন করতে চেষ্টা করলাম, হয়তোবা আমার আঞ্চলিকতা কথায় চলে আসে, হয়তো আমি নিজেকে হয়তো ওইভাবে আঞ্চলিকতা থেকে সরিয়ে আসতে পারি নাই, তবে আমার টার্গেট হচ্ছে আমার ভাষা বাদ দাও, আমার আঞ্চলিকতা বাদ দাও, আমি যে তোমাদেরকে যে তথ্যগুলো পড়াচ্ছি সেই তথ্যগুলো তুমি বুঝতে পারো কিনা সেটাই হচ্ছে মেইন, স্যার কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, মেইন কথা হচ্ছে তোমরা স্যারের কথাগুলো বুঝতে পারো কিনা, স্যারে
গ্রাম অঞ্চলের ভাষায় কথা বলি, সমস্যা নেই, কিন্তু মেইন টার্গেট হচ্ছে স্যারের কথাটা তোমরা বুঝতে পারো কিনা, স্যার যা উপস্থাপন করে সেটা বুঝতে পারো কিনা, এটাই হচ্ছে মেইন। তোমাদেরকে একটু কষ্ট দিয়ে দিলাম, একটু দুঃখ প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে যে মেসেজটা দিব, আমি যে মেসেজটা তোমাদেরকে আরো আর আর একটা রুল কোরআনের পরে দিব, স্যার এটা আশা করি ও শ্রেষ্ঠটা লিখি নাই, হ্যাঁ শ্রেষ্ঠ। তো তোমাদেরকে বলে দেই, আমি বললাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, ঠিক আছে, শ্রেষ্ঠ। আশা করি তোমরা বুঝে গেছো প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে আরো আর লেখানোর দরকার নাই, এইটা আমরা শেষ করে দিলাম। এই যে এখন থেকে 3টা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, ঠিক আছে, হ্যাঁ দন্ত স, এই 3টা স থাকলে কি হবে, ব্যতিক্রম নিয়মটা তোমাদেরকে আমি করে দিয়েছিলাম, তোমরা আশা করি বুঝছো স্যার। ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি এইবার শুরু করে দেই। এইবার একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একদম তোমাদেরকে একটু ভালো মতো বুঝিয়ে দিতে চেষ্টা করবো। শব্দের শুরুতে এই রুলের পরে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে, আচ্ছা ভালো লাগে বলি তো তোমরা ভর্তি হও। অনেকে অনেক পাণ্ডিত্য অর্জন করতে পারে, কিন্তু মেইন কথাটা হচ্ছে হয়তো বোঝানোর ক্ষমতা থাকে না। অনেকে আবার কম পড়াশোনা করেও ভালো করে বুঝাতে পারে। তো সব প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাইকে সম্মান করব। শব্দের শুরুতে জফলা বসলে, এই দেখো জফলাটা একটু দেখো, জফলা বসলে, শব্দের শুরুতে জফলা বসলে, আমরা আবার একটু জফলার নিয়মে চলে আসলাম। শব্দের শুরুতে জফলা বসলে, শব্দের শুরুতে জফলা বসলে উচ্চারণ হয় এর মতো, উচ্চারণ এর মতো হয়। কিসের মতো? এর মতো হয়। তোমরা এই রুলগুলো একটু ভালো মতো লিখে রাখবা, যাচাই বাছাই করে রুল। যেমন স্যারে যদি বলি ব্যক্ত, স্যারে যদি বলি ব্যর্থ, স্যারে বলি যদি ব্যগ্র, স্যারে যদি বলি ব্যথা, স্যারে যদি বলি ব্যস্ত, স্যারে যদি বলি ব্যস্ত। এইবার একটু খেয়াল করো, শব্দের শুরুতে জফলা, এই যে দেখো শব্দের শুরু তারপরে জফলা, শব্দের শুরুতে এই দেখো এই শব্দের সাথে এই শব্দের জফলা, এই শব্দের সাথে এই শব্দের জফলা, শব্দের শুরুতে জফলা, শব্দের শুরুতে জফলা। শব্দের শুরুতে যদি জফলা থাকে তাহলে সেই জফলার উচ্চারণ কি হয়? এর মতো হয়, এ। তার মানে দেখো আমরা কি করব, যা সেই জফলার সাথে একটা আকার যুক্ত করে দিব, এছাড়া আর কিছু না। এই জফলার সাথে একটা আকার যুক্ত করে দিব, এছাড়া আর কিছু নয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে স্যারে বলে দেয় ব্যক্ত, ঠিক আছে, জাস্ট ব্যর্থ, ব্যর্থ, সরি ব্যর। আমাদের এই যে এই রেপটা, এই রেপের জন্য আসবে র, রেপের জন্য কি আসবে? র আসবে। তাহলে ব্যর্থ, ঠিক আছে, ব্যাগ্র, ব্যাগ্র, সরি এটা উচ্চারণটা আমরা দুইবার লিখবো, ব্যাগ র, এই ব্যাগ্রর উচ্চারণটা হবে ব্যাগ, এই তো ঠিক আছে, ব্যাগ্র, ব্যাগ্র। তাহলে স্যার ব্যথা, ব্যথা, ঠিক আছে, ঠিক, ব্যস্ত,
এটা ব্যস্ত হবে, এটা স হবে, কারণ আমরা বলছি তয়ের পূর্ববর্তী ধ্বনি হিসাবে কি হবে, কি বসে, দন্তস্ব বসে। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো প্রিয় শিক্ষার্থীরা। এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, না বুঝলে প্রশ্ন করো। তোমরা যারা ইয়ে করা সেটা নোট করে নাও, নোট করে নাও। আচ্ছা, আমাদের আলু ইসলাম বলছে যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই দেখা, দেখা হবে বিজয়ের পিছনে তাকানোর সময় নেই, এগিয়ে যান স্যার, আমরা ছিলাম আসি থাকবো। ঠিক আছে স্যার, নোট করতেছি, থ্যাংক ইউ। আচ্ছা 200% বুঝছি স্যার। আচ্ছা, এইবার তোমাদেরকে একটু বলি, যেগুলো ধৈর্য না এরাই চলে যাচ্ছে। 300+ থাকার কথা, আজকে ধৈর্যবিহীন এই জাতি, এই জাতির কোনো ধৈর্য নাই, চলে যাচ্ছে, ভাল লাগে না, এদেরকে ভাল লাগে না, রোগে ধরেছে। এবার একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। এবার আমরা বলছি শব্দের শুরুতে জফলা থাকলে বসলে সেটার উচ্চারণ এর মতো হয়, ঠিক আছে, এর মতো হয়। কিন্তু জফলার পরে আরেকটা সূত্র, কিন্তু এই যে জফলা, এই যে এই জফলার পরে এর রস্বইকার থাকলে উচ্চারণ এর মতো হবে। ঠিক আছে, উচ্চারণ কিসের মতো হবে স্যার, এর মতো হবে। এ মানে হচ্ছে স্যার একার, একার হবে, কি হবে, একার হবে। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার একটু দেখো, কিন্তু জফলার পরে এই যদি আমাদের এই রস্বইকার চিহ্নটা থাকে তাহলে তার উচ্চারণ এর মতো হবে। এইবার স্যার এবার একটু তোমাদেরকে বলে দেয়, এতক্ষণ বলছি ব্যক্তি ব্যক্ত, এবার বলছি ব্যক্তি। দেখো জফলার পরে রস্বইকার চিহ্নটা আছে, খেয়াল করো। এবার স্যার যদি বলি ব্যতীত, ব্যথিত, আমি আরো কিছু তোমাদেরকে একটু লিখে দেই, ব্যতীত, ব্যতিক্রম, ব্যতিক্রম। এইবার দেখো এই জফলার পরে সবগুলো রস্বইকার, জফলার পরে সবগুলো রস্বইকার, জফলার পরে সবগুলো রস্বইকার, এই সবগুলো রস্বইকার আমাদের কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, এটা কি হয়ে যাবে স্যার, এটা তখন এই জফলাটা কি হয়ে যাবে, একার হয়ে যাবে, উচ্চারণ কি হবে, একার হবে। যেমন কি হবে স্যার, ব্যক্তি, ব্যক্তি, ব্যতীত, ব্যথিত, ঠিক আছে, ব্যতিক্রম, 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 উচ্চারণ কি, ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে দেখো ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতীত, ব্যতীত, ব্যক্তি, ব্যক্তি। আশা করি এগুলো তোমাদের আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ, এগুলো সংশোধন করে নিবা, এগুলো আশা করি তোমরা সংশোধন করে নিবা প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, এটা স্যারে এবার শেষ করে দিলাম তোমাদেরকে। এইবার স্যার একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিচ্ছি, অর্ধেক গুরুত্বপূর্ণ কথা তো বলেই দিচ্ছি, আর তারপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ, আজকে প্রায় 1 ঘন্টা প্লাস যতক্ষণ সময় আছে আমরা ক্লাস করাবো প্রিয় শিক্ষার্থীরা। আমি তার আগে তোমাদেরকে একটা কথা আমাদেরকে বলে দিচ্ছি,
তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্বপ্ন রয়েছে যে স্যার বাংলা ইংরেজি আইসিটি পড়লে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো, যারা পিছিয়ে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কোর্স অলরেডি রান করে দিয়েছি। অলরেডি আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 15 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যদি মনে করো যে ছোটবেলা থেকে আমরা ব্যাকরণ পড়তে পারি নাই, ছোটবেলা থেকে বাংলা ব্যাকরণটা আমরা ওইভাবে পড়তে পারি নাই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই কোর্সটা তোমাদের জন্য। কি কি এখানে পড়ানো হবে? আমাদের কোর্সে কি কি সাবজেক্ট পড়ানো হবে? যেমন বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। এবং 4 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসিটি। আমরা এমন ভাবে ক্লাসগুলো উপস্থাপন করব প্রিয় শিক্ষার্থীরা, যেন তোমরা এই সাবজেক্টগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তুমি নিজেকে উপযোগী করে ফেলতে পারো এবং তোমার যে একাডেমিক পড়াশোনা, সে একাডেমিক পড়াশোনায় তুমি অনেক বেশি উপকৃত হতে পারবে এই 4টা সাবজেক্ট পড়ে ইনশাল্লাহ। একমাত্র ফেসবুকে, এই জন্য অনেকে হয়তো আমাকে অন্যরকম ভাবে যে স্যার এত কম দিচ্ছে, এত কম করে দিচ্ছে, হ্যাঁ, এই জন্য আসলে অনেকের কাছে জিনিসটা খারাপ লাগে। এই 4টা সাবজেক্ট বাংলা, ইংরেজি, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ কোর্স আমরা করাবো সপ্তাহে 5 দিন ক্লাস। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, প্লাস 90 প্লাস ক্লাস হবে, যেন তুমি অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে উপযোগী করে ফেলতে পারো এবং তোমার ছোটবেলা থেকে ব্যাকরণের যে সমস্যাগুলো রয়েছে ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে সেটা ওভারকাম করতে পারবা। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি ইনশাল্লাহ হাতে ধরে ধরে তোমাকে, ছোটবেলায় তোমরা যেভাবে মক্তবে পড়াশোনা করেছো ঠিক সেইভাবে হাতে ধরে 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 তোমাদেরকে পড়ানো। এই একটা সাবজেক্ট প্রিয় শিক্ষার্থীরা আমাদের 40 প্লাস পরীক্ষা হবে। তুমি পরীক্ষা দিয়ে নিজেকে অবশ্যই যাচাই করার জন্য এই কোর্সটা তোমার জন্য অনেক বেশি উপযোগী। এখন করোনাকালীন সময়ে বাসায় আছো, তোমার পড়াশোনা তেমন একটা হচ্ছে না, আশা করি তুমি নিজেকে যাচাই করার জন্য এই কোর্সটা অবশ্যই করতে পারো। 40টা পরীক্ষা হবে, 90টা ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 90টিরও অধিক ক্লাস হবে প্রিয় শিক্ষার্থীরা। ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভে হবে। কিসে হবে স্যার? ফেসবুক লাইভে, ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে। যদি কোনো কারণে তুমি জব করো বা জবে ব্যস্ত থাকো, ক্লাস করতে গেলেও তুমি পরবর্তীতে করতে পারবা। ক্লাসগুলো ডিলিট করা হবে না, তোমাদেরকে হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে লেকচার শিট দেওয়া হবে, তোমাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, তোমার যাবতীয় যে কোনো সমস্যার সমাধান এই কোর্সে করা হবে। সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা। এই 600 টাকা দিয়ে তুমি 3 মাসের জন্য, সময়কাল হচ্ছে কত মাস? 3 মাস। 3 মাস তোমরা যারা ইন্টারমিডিয়েটের 21 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 22 সালের পরীক্ষার্থীদের জন্য তো এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ 21 সালের পরীক্ষার্থীদের যেই সিদ্ধান্ত নেক না কেন, যেই রকম সিদ্ধান্ত দিক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই কোর্সটা পড়াশোনা করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। পড়াশোনা ছাড়া কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে টিকে না। যদি তোমাকে সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নিক বা তোমাকে অটো প্রমোশনও দেয়, মেন কথাটা হচ্ছে তোমাকে পড়াশোনা করে তোমাকে উপরের স্তরে যেতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা তোমরা মনে রাখতে হবে। এসএসসি 2022-এর জন্য এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা 3 মাস সময় পাবা এই কোর্সের মধ্যে। আর যারা তোমাদের 21 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের চেষ্টা করা হবে 2 মাসের মধ্যে আমরা কোর্সটি সম্পূর্ণ করার, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেও কিন্তু সরাসরি পরীক্ষা নেওয়ার এরকম কোনো সিদ্ধান্ত এখনো হচ্ছে না। আশা করি তোমরা এই কোর্সটা অবশ্যই রান করবা। এই বাংলা ইংরেজি আইসিটি জীবনে আর কিছু করো না কেন, এই কোর্সটা অবশ্যই তোমার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি তোমরা উপকৃত হবে। এটা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। প্রয়োজনে তোমরা এই নাম্বারে আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করবা যে স্যার আমরা পড়তে চাচ্ছি, আপনি আমাদেরকে ভর্তি করিয়ে নেন। ইনশাল্লাহ এই কোর্সটা করে তুমি জীবনে অনেক কিছু করতে পারবা। জবের জন্য তোমার ইংলিশ বাংলা আইসিটিটা তোমার অনেক বেশি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এটা আপাতত এটা শেষ করে আমরা আবারও রুলে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এবার আমি রুলে চলে যাচ্ছি।
আচ্ছা, যারা যারা কোর্সটি করতে চাচ্ছ কষ্ট করে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এখনো তো তোমরা কলেজে উঠতে পারো নাই, কারণ এখানে এটা শেষ করে ফেললে ইংলিশে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে, বাংলাতে A+ ছুটে যায়, A+ পায় না, আইসিটিতে খারাপ করে। তো এখন তোমাদের জন্য এই কোর্সটা অনেক অধিক বেশি গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমরা যদি এই কোর্সটা করে রাখো, করতে পারো, তাহলে তোমরা অধিক বেশি বেনিফিটেড হবা ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করি তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবা যে স্যার ভর্তি হতে চাই, এই কথাটা লিখে ইনবক্সে মেসেজ করবা যে স্যার ভর্তি হতে চাই, এটা লিখবা, ভর্তি হতে চাই এটা লিখবা, তোমরা মেসেজ করবা। ঠিক আছে, কি লিখবা? ভর্তি হতে চাই। হাই হ্যালো লিখলে আমি মেসেজের আনসার দেই না। জাস্ট কোর্স ফি হচ্ছে 600 টাকা। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইটা, এই নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো যদি এই ব্যাপারে তোমরা জানতে চাও যে স্যার আমরা কিছু শিখতে চাচ্ছি, আপনার কাছ থেকে শিখলে আমরা বুঝতে পারি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কষ্ট করে এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অথবা কি বলছে কমেন্টে, আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ব্যাপারে আর আলোচনা করলাম না তোমাদের সাথে। এইবার আমরা চলে আসি খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে চাচ্ছে, যে রুলটা আমি করাইতে পারি নাই এখন পর্যন্ত, সেটা এখন করাচ্ছি। আমি পেইড কোর্সও সেটা করাই নাই, সেই রুলটা এখন সেই রুলটা করাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা, মনোযোগ সহকারে বুঝবা। ঠিক আছে, তো দেখো দেখো জ প্লাস ইয়, বর্গীয় জ প্লাস ইয়, অর্থাৎ বর্গীয় জ ইয়, বর্গীয় জয়ে ইয়, সেটা কি হবে স্যার? বর্গীয় জয়ে ইয় মানে হচ্ছে কি স্যার? সেটাকে আমরা বলতে পারি এরকম ভাবে আমরা বলতে পারি, এটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করলে এটা হবে গ, গ, অর্থাৎ বর্গীয় জয়ে ইয়, বর্গীয় জয়ে ইয়, তাহলে সেটার উচ্চারণ কি হবে? গ। কি হবে স্যার? গ। এইবার আমরা একটু তোমাদেরকে বলে দেই, যদি এই বর্গীয় জয় ইয় অর্থাৎ এই শব্দটা যদি, আচ্ছা আমি এখানে বসাই, ঠিক আছে, যদি এই শব্দটা একটা শব্দের শুরুতে বসে, অর্থাৎ শব্দের শুরুতে যদি বসে, আদিতে বসে, আদিতে বসলে সেটা হবে, সেটার উচ্চারণ হবে এইটা। আর এটা যদি অন্তে বা মধ্যে বসে তাহলে সেটার উচ্চারণ হবে এইটা, অন্তে বা মধ্যে বসে সেটার উচ্চারণ হবে এইটা। আদিতে বসলে, আর এটা হলো অন্ত বা মধ্যে, মধ্য বা অন্তে। ঠিক আছে, তো আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি, হঠাৎ কই চলে যায় বলতে আমার ফোনটা নিচে থাকি, এই জন্য আমি একটু ইয়ে করি, নিচ থেকে ফোনটা একটু দেখি, হ্যাঁ জাস্ট একটু কমেন্টটা একটু দেখি, ফোনটা নিচে রাখছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এই আমার মডারেটরদেরকে একটু অনুরোধ করব, যারা বাজে মন্তব্য করবে, বাজে কমেন্ট করবে, তাদেরকে ডিরেক্ট ব্লক করে দিবা। ঠিক আছে, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সো আমার দরকার নাই এরকম স্টুডেন্ট যারা বাজে মন্তব্য করবে, এত কষ্ট করে ক্লাসে আসছি। ঠিক আছে, তো দেখো এই জয় অর্থাৎ বর্গীয় জয়, এটাকে আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করি সেটা উচ্চারণ হবে গ, অথবা অনেকে বলে গয়ে, 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 উচ্চারণ কি হবে? গয়ে। এখন এটা যদি কখনো একটা শব্দের শুরুতে বসে তাহলে সেটার উচ্চারণ হবে গ, আর যদি এটা শব্দের মধ্যে বা শেষে বসে তাহলে এটার উচ্চারণ হবে গ এবং গ। ঠিক আছে,
এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। যেমন আমরা যদি বলি শুরুতে থাকলে, যদি আমরা যদি বলি, যেমন দেখো শব্দের আদিতে, শব্দের শুরুতে থাকলে সেটার উচ্চারণটা হবে ঠিক এরকম। শব্দের শুরুতে থাকলে সেটা উচ্চারণ হবে কিসের মতো? এর মতো। শব্দের শুরুতে থাকলে সেটা উচ্চারণ করবে কিসের মতো? এর মতো। আচ্ছা, আমি আর এত কিছু লিখলাম না, যেহেতু তোমরা আসলে হয়ে গেছো, অনেক বেশি অধৈর্য হয়ে গেছো। তারপরে দেখো অনেকে তোমাদেরকে পড়ায় কিভাবে। আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। আমি এই কয়েকটাই তোমাদেরকে দেখাচ্ছি, অথবা আমি আরেকটা এই দিক থেকে লেখাচ্ছি। এগুলোকে আমরা উচ্চারণ করব কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা এবার একটু দেখো, এটা কি হচ্ছে স্যার? আমরা বলছি এটা যদি শব্দের শুরুতে কখনো বসে, শব্দের শুরুতে যদি বসে, তাইলে আমরা সেটার উচ্চারণটা হবে কি? এটার সাথে আকার থাকলে সেটার উচ্চারণটা হবে এর মতো। কিসের মতো? এর মতো। শব্দের শুরুতে বসলে এটার উচ্চারণটা হবে এর মতো। আর শব্দের শুরুতে বসলে এটার জন্য আমাদের লিখতে হবে এইটা। শব্দের শুরুতে বসলে এটার জন্য আমাদের লিখতে হবে এইটা। এটাকে আমরা বলবো বর্গীয় জয়ে ইয়, বর্গীয় জয়ে ইয়, বর্গীয় জয়ে ইয়। এবার দেখো তাহলে এটার উচ্চারণটা কি হবে স্যার? আমরা বলছি শুরুতে বসে, এই শব্দটা শুরুতে বসলে এটা হবে, আমরা বসাইতে হবে এইটা, তাহলে আমরা বসাইলাম এইটা। আর যদি এর সাথে আকার থাকে তাহলে আমরা এটাকে এ লিখতে হবে, তাহলে লিখলাম এ, তারপরটা হচ্ছে ন, জ্ঞান। কি হলো স্যার? জ্ঞান। এবার আবার একটু দেখো, জ্ঞাপক, 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 ঠিক জ্ঞাতি, ঠিক একই সাথে জ্ঞাত, ঠিক একই সাথে জ্ঞাপিত। আশা করি শব্দের শুরুতে যদি কখনো এইটা বসে, এটাকে আমরা কি বলবো স্যার? বর্গীয় জয় ইয়, বর্গীয় জয় ইয়। এটা সঠিক উচ্চারণ হচ্ছে গ। এখন এইটা যদি কখনো তোমার শুরুতে বসে, তারপরে যদি আকার থাকে, তাহলে আমরা সেটাকে কি করব স্যার? এ। এটার উচ্চারণটা কি হবে স্যার? এ, এ। ঠিক। আমরা এটাকে সবসময় বলি গান, আসলে গান না, সেটা হবে জ্ঞান। আমরা এটাকে বলি জ্ঞাপক, এটা হবে জ্ঞাপক। ঠিক আছে? জ্ঞাতি, সেটা হবে গাতি, আমরা বলি জ্ঞাতি। গাত, এটা হবে জ্ঞাত। ঠিক একই সাথে জ্ঞাপিত, জ্ঞাপিত। ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি একটু সরে গেছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। নো কোয়েশ্চেন স্যার, বুঝছি স্যার। না স্যার, কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ভালোবাসি আমি। স্যার একটু বিস্তারিতভাবে বলেন, বিস্তারিতভাবে বলেন। আচ্ছা, কমেন্ট করলে তোমরা বুঝবে কেমনে? আচ্ছা, অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকে মানে ইচ্ছে করে মানে ক্লাসটাকে একটু এলোমেলো করার জন্য প্রশ্ন না থাকলেও প্রশ্ন করেন। আমি আর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম না, আমি মধ্য বা অন্তেরটা নিয়ে আলোচনা করব। যারা বুঝছো বুঝছো, আমি যেহেতু এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় বেশি চলে যাবে। যারা বুঝো না, তোমরা কষ্ট করে আবার ক্লাসটা টেনে দেখবা, দেখে তোমরা এই সুযোগটা মানে এখান এই যে জায়গা দিয়ে আমি বুঝাইছি সেই জায়গাটা তোমরা ইয়ে করবা। যেমন আমরা যদি বলতে পারি অজ্ঞান,
দেখো এটা হলো মধ্যে, এটা কি মধ্যে, আমরা বলতে পারি বিজ্ঞান। এটা কোথায়? মধ্যে। কোথায়? মধ্যে। আমরা বলতে পারি বিজ্ঞপ্তি। মধ্যে। আমরা বলতে পারি আমরা আরো কয়েকটা দিতে পারি, যেমন প্রাজ্ঞ, বিজ্ঞ। বেশি বেশি দিব না। ঠিক এখন দেখো তো তাহলে কি হবে স্যার? অ, আর এটা থাকলে আমাদের মাঝখানেরটা হয়ে যাবে এরকম, তাহলে অগ। তাহলে পরেরটা হবে কি? অনুষ্কার। আর এটা আকার থাকলে এ হয়, অজ্ঞান। ঠিক পরেরটা বিজ্ঞান। ঠিক তারপরটা বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি। আশা করি ক্লিয়ার পেয়ে গেছো। বিজ্ঞপ্তি। আমরা এবার দেখি বিজ্ঞ। বিজ্ঞ। ঠিক একই সাথে প্রাজ্ঞ। ঠিক প্রাজ্ঞ। প্রাজ্ঞ। প্রশ্ন থাকলে করতে পারো, যদি না বুঝো আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব। তো থাকলে তো দিচ্ছেন কেন? কোথায়? কোথায় তো দিয়েছি? উদাহরণটা দাও। বিজ্ঞ। ক্লিয়ার স্যার? আচ্ছা, অবজ্ঞা। অবজ্ঞা কি হবে? হ্যাঁ, অবজ্ঞা। অবজ্ঞা। অবজ্ঞা এটাও হতে পারে, অবজ্ঞা এটাও হয়। তবে আমরা নতুন যেটা পেয়েছি সেটা হচ্ছে অবজ্ঞা। ঠিক আছে, এটাই আমরা সঠিকটা নিতে পারি। তবে অনেকগুলো বইতে এটা একটু ব্যতিক্রম করে লিখছে অবজ্ঞা বানানটা। ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো অবজ্ঞা। অবজ্ঞা। ঠিক আছে, তবে যে বইটা আমার কাছে রয়েছে সেটা তো এটা একটু ইয়ে করে লিখেছে, আমি তোমাদেরকে একটু দেখাবো অবজ্ঞা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন থাকলে করতে পারো। সেটাতে অনেকগুলো বইতে এটা এইভাবেও লিখেছে, দেখো আমি তোমাদেরকে বলি। অবজ্ঞ। অবজ্ঞ। এটা অনেকগুলো বইতে এইভাবেও লিখেছে। ঠিক আছে, ঠিক আছে, অবজ্ঞা। তবে এটা অনেক ক্ষেত্রে আবার অনেকে এটার সাথে একারও দিয়েছে। ঠিক আছে, অবজ্ঞা এটার সাথে আমরা কি করতে পারি? আকারও দিতে পারি, মানে জফলা আকারও দিতে পারি, কোনো সমস্যা না। এটা লিখলে হবে, এটা লিখলেও হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, জ্ঞানে নিচে অসন্ত হবে। দৈবজ্ঞটা বলেন, দৈবজ্ঞ। হ্যাঁ, দৈবজ্ঞটা একটু বলেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, দৈবজ্ঞতা একটু তোমাকে একটু বলে দেই, একটু বুঝিয়ে দেই দৈবজ্ঞ।
দৈবজ্ঞ। এখন আমরা যদি পাই কখনো এরকম, তাহলে সেটা হবে এরকম দই। আমরা যদি কখনো পাই তাহলে সেটা হবে এরকম। এবার বজ্ঞ, তাহলে দই বগ দৈবজ্ঞ। ঠিক আছে, এইভাবে তোমরা করতে চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থীরা। আমার জীবনে কোনো স্যার যদি এমন ভাবে ক্লাস করাতে পারতেন আমি দেশের বাইরে। আরে ভালো করে ক্লাস করাইলে যত সব সমস্যা, ভালো করে ক্লাস করাচ্ছি ভিউ থাকে না, ক্লাস স্টুডেন্ট থাকে না। এই জন্য আমি আজকে থেকে তোমাদের কাছে ওই নিউজটা দিচ্ছি, এটা আমি আর বাংলা ব্যাকরণ ফ্রিতে ক্লাস নিব না। আমি আর আজকের পর থেকে বাংলা ব্যাকরণ ফ্রিতে ক্লাস নিব না। আমার ফ্রি ক্লাস শেষ বাংলা ব্যাকরণ। আজকের পর থেকে আমি আইসিটির এবং ইংলিশের কয়েকটা ক্লাস নিয়ে আমি আমার পেইড কোর্সে ক্লাস নিব নিয়মিত, যেখানে আমি নিয়মিত ক্লাস নিয়ে থাকি। আমার আর বাংলা ব্যাকরণটা নিয়ে আলোচনা করব না, কারণ এই যে ফ্রিতে এত কষ্ট করতেছি, এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, আর তোমাদের এগুলো ভালো লাগে না, ভিউ কম, বাংলাটা অনেকের কাছে ভালো লাগবেও না, স্বাভাবিক ব্যাপার। আমি আর বাংলা ক্লাসটা নিব না ইনশাল্লাহ। তোমরা অন্য কোথাও বাংলাটা চেষ্টা করবা, অথবা যদি ভালো লাগে আমার পেইড কোর্সে বাংলাটার জন্য ভর্তি হতে পারো ইনশাল্লাহ। অধিক বেশি মানে যদি তোমরা সুযোগ সুবিধা পেতে চাও অবশ্যই বাংলা কোর্সে ভর্তি হতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ঠিক আছে স্যার, প্লিজ স্যার করান স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অনেকে আমার বাংলা ক্লাসটা, তোমাদের বাংলার ক্লাসরা, বাংলার যারা শিক্ষকরা অনেকে বাংলার ক্লাস নিয়ে আমার আপত্তি জানিয়েছেন। সো আমি বাংলা ক্লাস নিব না। আমি আমার ইংলিশ এবং আইসিটি ক্লাসে নিব। বাংলাটা আমার যেহেতু 9 সাবজেক্ট, ওনাদের ক্লাসগুলো তোমরা দেখো, ওনারা যেভাবে তোমাদেরকে পড়ায় তাই করো। স্যারে যেহেতু বাংলা ফ্যাকাল্টি নয়, তোমরা আমার বাংলা ক্লাস অবশ্যই, আমার ভুল ত্রুটি থাকবে না ইনশাল্লাহ, আমি যেভাবে চেষ্টা করব। আচ্ছা আরো কিছু তোমাদের তাহলে করাচ্ছি। একজন বলতেছে স্যারের মন খারাপ, রেগে আছে। আচ্ছা যাই হোক স্যার, আচ্ছা অনেকে বলে, আচ্ছা আমি একটু দেখি। স্যার আপনার বাংলা ক্লাস অনেক ভালো লাগে, আমি জীবনে এমন বাংলা ক্লাস করি নাই। স্যার আপনার বাংলা ক্লাস আমার ভালো লাগে, প্লিজ স্যার বাংলা ক্লাস ভালো লাগে স্যার, আপনি পড়ান, বাংলা ক্লাস ভালো লাগে স্যার, ক্লাস পাবা। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, ক্লাস বুঝিয়ে কেউ বললে সব ভুলে যায়। আচ্ছা যাই হোক, আচ্ছা তোমরা দেখতে থাকো। এইবার একটু দেখো, আমি পরের রুলে মুভ করি। হ্যাঁ, এবার দেখো, এটার পরে আমি শেষ করে দিব ক্লাসটা। ম ম ফলার ম ফলা নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি একটু তোমাদেরকে দেখাই। ম ফলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ম ফলার একটু উদাহরণটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শব্দের শুরুতে
ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না। শুরুতে, এই শব্দের শুরুতে কিন্তু এটা ম ফলার 1 নম্বর নিয়ম। তোমাদের আসবে পরীক্ষাতে বাংলা ম ফলার 5টি নিয়ম লিখো, 5টি নিয়ম লিখো। আপনার ক্লাস 2 দিন করেছে স্যার, অনেক ভালো লেগেছে আমাদের বাংলা গ্রামার আপনি ক্লাস। আচ্ছা হ্যাঁ, আমি প্রথম পেজটা শেষ করছি বাংলাটা, কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার, তবে ঠিক আছে করাচ্ছি, হ্যাঁ করাচ্ছি, তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো যেহেতু আমি করাবো। ঠিক আছে, একটু দেখো প্রিয় শিক্ষার্থী, একটু দেখো। শব্দের শুরুতে ম ফলা থাকলে সেই ম ফলার উচ্চারণ হয় না। তার মানে শব্দের শুরুতে যদি ম ফলা থাকে, যেমন স্মরণ, স্মরণ, শ্মশান, শ্মশান, আমরা বলতে পারি স্মারক, স্মারক, আমরা বলতে পারি আমরা এই কয়টা দিয়ে উদাহরণ দিতে পারি। তবে এখানে একটা নাসিক্য, নাসিক্য একটা ভাব আসবে। এখন হোয়াট ইজ নাসিক্য? নাসিক্যটা কি? নাসিক্য হচ্ছে যেমন আমরা বলি এটারে কি বলি? ভূত। এটাকে কি বলি? চাঁদ। মনোযোগ দিয়ে দেখো, এটাকে বলি আমরা ভূত, এটাকে বলি আমরা চাঁদ। আসলে এটা নাসিক্য হবে এখানে। এ ভূতটাকে বলতে হবে ভূত, কি বলতে হবে? ভূত। কি বলবো? ভূত। এই চাঁদটাকে আমরা বলতে হবে চাঁদ, কি বলবো? চাঁদ। কি বলবো? চাঁদ। আচ্ছা যাই হোক, হাস্যকর যদিও মনে হয়, ঠিক এখানে নাসিক্য বর্ণ হবে। তো নাসিক্য বর্ণ হলে আমরা মোটামুটি আমরা যেখানে যেখানে নাসিক্য বর্ণ হবে সেখানে তার উপরে আমরা চন্দ্রবিন্দু দিব। কি দিব? চন্দ্রবিন্দু। তাহলে আমরা জানি শব্দের শুরুতে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, তবে নাসিক্য একটা ভাব আসবে। ঠিক যেমন এই ম ফলার উচ্চারণ হবে না, তাহলে এটা কি হবে স্যার? স্মরণ, স্মরণ। শ্মশান, ম ফলার উচ্চারণ হবে না, শ্মশান। ঠিক স্মারক, ঠিক আছে স্মারক। ঠিক আমরা লিখবো এটাকে স্বর্তব্য, স্বর, স্বর্তব্য, স্বর্তব্য, স্বর্তব্য। এটার উচ্চারণ কি? স্বর্তব্য। এখন সবগুলো স্যার নাসিক্য হলে উচ্চারণটা কেমন হবে? উচ্চারণ ঠিক এরকম হবে। আমরা বলি স্মরণ, এটা হবে, আমরা যেমন একটা উদাহরণ দিতে পারি তোমাদেরকে, এই মফিজ, তার নাম কি? তে তোমার নাম কি? সিএনজিতে উঠে যখন বলে তোমার নাম কি, কয় না সরি, ক্লাসের শিক্ষক যখন মফিজকে জিজ্ঞেস করে তোমার নাম কি, মফিজ, মফিজ, মানে বলতে পারে না। তখন সিএনজিওয়ালা জিজ্ঞেস করে তোমার নাম, তোমার ভাড়া কত হয়েছে? 30, 30। দেখো সে কিন্তু বলতে পারে না। যখন সে ম্যাজিক দিয়ে, ম্যাজিক টুথপেস্ট দিয়ে যখন সে দাঁত মাজলো, মুখের থেকে গন্ধ যখন চলে গেল, তখন সে বলো আজকে আমি কমু আমার নাম মফিজ, ভাড়া হলো 30। ঠিক আছে, ঠিক এখানেও ঠিক একই রকম। এটাকে আমরা বলি স্মরণ। আমরা এখানে বলবো এটার নাম কি? স্মরণ, স্মরণ। একটা নাসিক্য, মানে একটা নাসিক্য ভাব আসবে, স্মরণ, স্মরণ, স্মরণ। ঠিক আছে, আবার দেখো শ্মশান, এখানে একটা নাসিক্য ভাব আসবে, শ্মশান, শ্মশান, শ্মশান। এখানে স্মারক একটা ভাব আসবে, স্মারক, সড়ক, সড়ক, একটা নাসিক্য ভাব আসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, স্বর্তব্য, 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 স্বর্তব্য। এখানে এগুলো শুনলে বাংলা বিভাগের অনেক টিচাররা আমার নিয়ে মনে করে একদম শেষ করে ফেলাইবে, বলবো আপনি কি পড়ান এগুলা। ঠিক আছে, আমরা এই যে বললি, আমরা বলি এটাকে কি বলি? এটাকে আমরা বলি
ভূত, আসলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে ভূত, ভূত। আমরা বলি চাঁদ, সঠিক উচ্চারণ হবে চাঁদ। যদিও আমি বাংলা ফ্যাকাল্টির না, আমাকে আমাকে অনেকে অনেক ধরনের বিচলিত করতে পারে, স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু আমি যেটা শিখেছি, যেটা জেনেছি, যেটা মেনেছি, আমি জাস্ট তোমাদেরকে একটু শিখিয়ে দিতে চেষ্টা করছি রে ভাই, আর কিছু না, ঠিক আছে। আমি গ্রাম অঞ্চলের ভাষায় কথা বলি, তাও কোনো সমস্যা নাই, কিন্তু মেইন টার্গেটটা হচ্ছে তোমাদেরকে শেখানো, এছাড়া আর কিছু নয়, এটা তোমাদেরকে বুঝতে হবে। আমার টার্গেটটাই হচ্ছে তোমাদেরকে শেখানো, তোমরা যেভাবে শিখতে পারো। এখানে একটা হসন্ত হবে, স্মারকে একটা হসন্ত হবে, স্মরণে একটা হসন্ত হবে, শ্মশানে একটা হসন্ত হবে, স্মারকে একটা হসন্ত হবে, শর্তব্যতে একটা, এই এখানে স্বর, এখানে একটা, এই স্বর রতে একটা হসন্ত হবে, ঠিক আছে, শর্তব্য। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। কি দিতে হবে? স্মরণ করলাম স্যারে, ঠিক আছে, শ্মশান করলাম, ঠিক আছে, স্মারক করলাম, ঠিক আছে, স্বর, স্বর তব্য, কোনটা দিতে হবে? ত দিতে হবে, কই, কোনটা, কোন ত দিতে হবে? একটু আমাকে একটু বলে দাও তো, কোন তটা দিতে হবে? শব্দের মধ্যে কখন হসন্ত হয়? প্রথম ক্লাস যারা করো নাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তুমি সূত্র নিয়ে আলোচনা করব না, আমি রাহাতুল জান্নাত, এখন আমি এটা নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে শেষ করতেছি। এত মনোযোগ দিয়ে বাংলা বাংলা সেকেন্ড পেপার কোথাও করি নাই, এত ধৈর্য তো ছিলই না, কিন্তু আপনার ক্লাসগুলো করলে সময় চইলা যায়, বুঝতে পারি না, ঠিক আছে। বো হলো কেন? হ্যাঁ, তব বো, সেটাকে ব হয়, তব, তব, তব বোকার বো হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, সড়ক, ঠিক আছে, সড়ক, ঠিক আছে স্যার। নাসিক উচ্চারণ খুব মজা লাগে। তোমরা ওই যে মাখেরাজ পড়ছো না, 17 নং মাখেরাজ, তোমরা আন্না, উন্না, ইন্না, মাখেরাজ পড়ছো না? এই মাখেরাজটা অনেকাংশে কি নাসিক্ষর মতো, ঠিক আছে। স্যার ইংলিশ ক্লাস কখন নেন স্যার? এই যারা যে ধরনের উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা ফ্রি ক্লাস আর কোনটা ফেড ক্লাস উল্টাপাল্টা হয়ে যাবে কেন? ফেড ক্লাস হবে ফেড ক্লাস গ্রুপে, ঠিক আছে স্যার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শেষ কথা বলে দিচ্ছি, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আসো, এত ধৈর্য স্টুডেন্টের সচরাচর থাকে না, আমি তোমাদের মধ্যে অনেক ধৈর্য পেয়েছি, এতক্ষণ ধরে 157 জন স্টুডেন্ট এখন ধরে আছে। হ্যাঁ আইসিটি ক্লাসে নিব, বাংলা ক্লাস আর আপাতত আর আমরা ফ্রিতে নিব না, আমরা আইসিটি ক্লাসগুলোই নিব, বিশেষ করে সামনে আগামীকালকে আইসিটি ক্লাস সম্ভবত নিব, ঠিক আছে। তো এবার শব্দের শুরুতে থাকলে, এইবার যদি শব্দের মধ্যে, শব্দের মধ্যে বা শেষে, মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে মফলা থাকলে, শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে মফলা থাকলে সেই মফলার উচ্চারিত না হয়ে সংযুক্ত বর্ণের দ্বিত উচ্চারিত হয়, তাহলে আমরা বলবো সে মফলার
উচ্চারণ না হয়ে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। দ্বিত্ব মানে দুইবার, দ্বিত্ব মানে কি দুইবার দ্বিত্ব উচ্চারণ হয়। মধ্যে থাকলে এবং শেষে থাকলে, যেমন আমরা বলি সদ্য, আমরা বলি পদ্ম, আমরা বলি আত্ম, আমরা বলি ভস্য। এখন দেখো তো, তবে মাথায় রাখতে হবে যে উচ্চারণটা দুইবার হবে সেটার উপরে কি হবে, চন্দ্রবিন্দু হবে। কি হবে, চন্দ্রবিন্দু। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করবো স্যার, চদ্দ, তাহলে কি হবে স্যার, চদ। বলছি সে সংযুক্ত বর্ণটা দুইবার হবে, তার মানে মর উচ্চারণ হবে না, মর উচ্চারণ হবে না, তর উচ্চারণ, নর উচ্চারণ, সরি এখানে মর উচ্চারণ হবে না, মর উচ্চারণ হবে না, তাহলে দ, এই দটা দুইবার উচ্চারিত হবে, যেমন সদ্ধ। আর এইটার উপরে কি হবে, চন্দ্রবিন্দু হবে। ঠিক একই সাথে পদ্ম, পদ, দুইটার উপরে চন্দ্রবিন্দু হবে। ঠিক আত্ম, আত্ম, এটার উপরে চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে। ঠিক একই সাথে আমরা বলবো ভস্য, ভস্য, এটার উপরে চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝছো। যেমন আমি তোমাদেরকে আবার একটু বলে দেই, এখানে অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছে, যেটা আমি ফেড কোর্সে করে থাকি। দুর্বলদের জন্য একটু ভালো করে সবল করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক এখন আমরা আরো কয়েকটা লেখাই তোমাদেরকে, যেমন রশ্মি। আমরা এটাকে অনেক ক্ষেত্রে রশ্মি বলি, আসলে আমরা জানি ময়ের উচ্চারণ হয় না, তাহলে কি হবে স্যার, রশ্মি। এবং পরেরটার উপরে কি হবে, চন্দ্রবিন্দু হবে। এখন অনেকে বলবে স্যার এখানে ওকার দিচ্ছেন কেন, আমরা জানি অযুক্ত, অযুক্ত ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণের সাথে অযুক্ত থাকে, অটা লুকায়িত থাকে আর কি, সেটার পরে রস্বীকার, দীর্ঘিকার, রস্যউকার, দীর্ঘউকার থাকলে সেটা ওকার হয়ে যাবে। এই যে ওকার হয়ে গেছে। ঠিক আছে। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কালকের ক্লাসও 7টায় হবে, তোমরা কষ্ট করে শেয়ার করো না কেন? আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝে গেছো শব্দের মধ্যে বা শেষে থাকলে কি হয়। যেমন আরো কয়েকটা বলি আমি, যেমন আরো কয়েকটা বলি, আত্মা, কি হবে, আত্মা। তো প্রিয় শিক্ষার্থীরা একটু ব্যতিক্রম কয়েকটা লেখাই। ব্যতিক্রম দুই একটা লেখায়, যেমন গ, উ, ট, মূর্ধন্য, দন্তন্য, ম, ল, ল, এগুলোর সাথে যুক্ত ময়ের উচ্চারণ হয়। এগুলোর সাথে যেগুলো আমাদের যুক্ত হবে সেগুলোর কি হবে, উচ্চারণ হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখতে পারি বাগবি, আমরা লিখতে পারি যুগ্ম, আমরা লিখতে পারি সম্মান, আমরা লিখতে পারি জন্ম, জন্ম আমার ধন্য হলো। আচ্ছা বললাম না, ঠিক আছে, জন্ম। আমরা লিখতে পারি উন্মাদ,
ঠিক আছে, আমরা লিখতে পারি গুল্ম। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো কি লিখছে স্যার, বাগ্মি, তাহলে বাঘ মি, তাহলে এখানে কিন্তু ময়ের উচ্চারণ হয়েছে। আর আমরা জানি রস্বীকার দীর্ঘিকার যায় থাকুক সেটা হবে কি স্যার, অবশ্যই সেটা হবে রস্বীকার। ঠিক আছে, রস্বীকার হবে বাগ্মি। ঠিক যুগ্ম, আমরা জানি যে জয় থাকুক সেটা হবে কি বর্গীয় জ, তাহলে যুগ মো। আমরা হবে সম্মান, তাহলে আমরা কি হবে স্যার, যেই সয় থাকুক সেই সয় যাবে কি তাহলে বর্ষ। তারপরে এখানে দেখো ম সম সম মান, আমরা জানি ম হলো কিন্তু এই দেখো এই শব্দগুলো থাকলে দেখো গর সাথে মর উচ্চারণ হবে। গর সাথে যদি কখনো কোনো ম সংযুক্ত থাকে সে ময়ের উচ্চারণ হবে, উর সাথে কোনো ম সংযুক্ত থাকলে সেই ময়ের উচ্চারণ হবে। ত ন ত মূর্ধন্য দন্তন্য ম ল, এগুলোর পরে এগুলোর সাথে যদি কখনো সংযুক্ত থাকে তাহলে সে ময়ের উচ্চারণ হবে। ঠিক আছে, ঠিক একই সাথে এবার জন্ম, তাহলে কি হবে স্যার, জন ম। উন্মাদ উন্মাদ, গুল্ম গুল্ম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্যার জন্ম উন্মাদ। এবার স্যার উমো দিয়ে একটা বলেন, উমো দিয়ে, যেমন বাংময়। এখন এই বাগ্মী মানে কি, বাগ্মী মানে হচ্ছে যে বেশি কথা কয়, কটায় পটু, যাকে কথা দিয়ে হারানো যায় না সেটাকে আমরা বলবো কি বাগ্মী। বাগ্মী, ঠিক বাংময়। তাহলে আমরা এটা কি করবো স্যার, বাংময়কে বাং ময়। আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটি আরো আছে, আর একটা করাই, হ্যাঁ তোমাদের সময় আছে আর একটা করাবো উদাহরণ। তোমাদের কি সময় আছে এত, তোমাদের কি এত সময় আছে? খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবো আবার। তোমাদের কি এত সময় আছে? আছে স্যার, থ্যাংক ইউ। আসলে আমার ইচ্ছা হয়, ফেট করছে সময় দেই, অজস্র সময় দিয়ে এদেরকে ফেট করছে, প্রায় 1-2 ঘন্টার মতো সময় দিয়ে দেয়। ফ্রি ক্লাসে এত সময় দেওয়া যায় না, এরা বাজে মন্তব্য করে। শেষ প্রশ্নটা শেষ, হ ভ, হয়ে ভ, এটা কি হবে স্যার, হ যোগ ভ। এ হ থাকলে এবং ভ থাকলে কি হবে, যদি আমরা কখনো হ পাই তাহলে সেখানে ও অথবা রস্যকার হবে। ঠিক আছে, আর যদি কখনো সেখানে ভ পাই তাহলে সেখানে ভ ভয়ের মতো হবে, উচ্চারণ হবে আর কি। যেমন আমরা যদি বলি আহ্বান, তাহলে দেখো তো আমরা আ ঠিক আছে, আর এই যে হ থাকলে সেটা উচ্চারণ হবে ও, তাহলে আও। আর এই ভ থাকলে সেটা হবে বা, বান, আহ্বান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি আহ্বায়ক, কি হবে, আও বায়ক। তো এখন আমি শেষ মুহূর্তে তোমাদের সাথে একটা কথা বলবো, শেষ কথাটা হচ্ছে, কথা এখনই শেষ করে দিব আমি, আর আলোচনা আজকে আর করবো না, আলোচনার পথ বন্ধ হয়ে গেছে তোমাদের সাথে। আচ্ছা,
না, আগামীকালকে ক্লাস হলো, আমি আর বাংলাটা নিব না, বুঝছো? বাংলাটা আমি ফেড কোর্স ছাড়া আমি ফ্রি ক্লাসে বাংলাটা নিব না। আর বাংলাটার ফ্রি ক্লাসে আমি নিব না, ফেড কোর্স ছাড়া বাংলা সাবজেক্টটা বাদ হলে আইসিটি এবং ইংলিশটা হতে পারে, তারপর আমরা ফেড কোর্সে ক্লাস শুরু করে দিব। আর যদি তোমরা কেউ ভর্তি হতে চাও, আর তোমরা তার আগে আমাকে একটু বলে দাও কষ্ট করে যে আজকের বাংলা ক্লাসটা কেমন, আমি তোমাদের কমেন্টের উপরে সিদ্ধান্ত নিব আজকের বাংলা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের এই বাংলা ক্লাসটা দেখে তোমরা কি কিছুটা শিখতে পারছো কিনা, এইটা একটু আমার জানার বিষয়। আজকের এই বাংলা ক্লাসটা দেখে তোমরা কি কিছুটা হলো শিখতে পারছো কিনা, কিছুটা হলো উপকৃত হয়েছো কিনা, একটু কষ্ট করে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো তাহলে বাংলা ক্লাসটা নিয়ে আমি চিন্তা করি না আজকে। আমাকে একটু তার আগে বলো নতুন করে তুমি কিছু শিখতে পারছো কিনা, বাংলা ক্লাসটা তোমার কাছে ভালো লাগছে কিনা, তোমার কাছে এইভাবে পড়ালে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা কিনা, এভাবে পড়ালে তুমি A+ পাবা কিনা, এটা একটু কষ্ট করে আমাকে জানাও। অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, বাসা থেকে বের হবা না এই করোনাকালীন সময়ে। যদি আমার কোর্সটা করতে তোমাদের ইচ্ছুক হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যে স্যার আমরা নতুন কিছু শিখতে চাই আপনার মাধ্যমে, অবশ্যই শিখতে পারবা। ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ। অনেক কিছু শিখেছি স্যার, সুপার দুপার হয়েছে স্যার, থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। ইনস্টান স্যার অনেক কিছু শিখেছি, ধন্যবাদ। স্যার অনেক ভালো লেগেছে স্যার, ঠিক আছে। জি স্যার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। মাইমুনা ইসলাম ইনশাল্লাহ স্যার অনেক উপকৃত হয়েছি স্যার। আর ক্লাসটা আচ্ছা ঠিক আছে স্যার, প্রত্যেকটা ক্লাসে অসাধারণ, থ্যাংক ইউ। অনেক কিছু শিখতে পেরেছি, থ্যাংক ইউ তোমাদেরকে। এই কমেন্টগুলো কালের সাক্ষী হিসাবে থাকবে তোমাদের, এই কমেন্টগুলো সবাই দেখবে যে বাংলা ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু শিখেছি স্যার, এক্সট্রা অর্ডিনারি ক্লাস স্যার, মাইন্ড ব্লোয়িং ক্লাস স্যার, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, অনেক কিছু শিখছি স্যার, ঠিক আছে। আল্লাহ হাফেজ।